সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদেরকে হিসাব, তারপর হচ্ছে ডেবিট ক্রেডিট এবং ডেবিট ক্রেডিট কেমনে টেকনিকে মনে রাখতে পারবা, হিসাবের শ্রেণী শিখিয়েছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদেরকে সেগুলোর প্রয়োগ দেখাবো, কিভাবে কিভাবে তুমি খুব সহজে জাবেদা নির্ণয় করতে পারবা। চলো আমরা খুব বেশি কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে হিসাব 5 প্রকার। হিসাব 5 প্রকার হচ্ছে আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। 5 প্রকার হিসাব। সেই 5 প্রকার হিসাবকে আমরা দুইটা ছন্দের মাধ্যমে মনে রেখেছিলাম। সেটা হচ্ছে শখ, একটা নারীর নাম মনে রেখেছিলাম। শখ মানে ডেবিট, আর আদম ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব সবসময় ক্রেডিটই থাকবে। এখন আসো, কিছু কিছু ক্ষেত্রে এই শখ আবার ক্রেডিটও হইতে পারে, এই আদম আবার ডেবিটও হইতে পারে। সেটা কখন একটু আমি তোমাদেরকে এটার মাধ্যমে দেখাই। শখ ডেবিট লিখলাম, সম্পদ খরচ সবসময় ডেবিটই হবে, বৃদ্ধি পেলেও ডেবিটই থাকবে, জাস্ট হ্রাস পেলে উল্টো হয়ে যাবে। আরেকবার বলতেছি, সম্পদ খরচ নর্মালি ডেবিট, তারা বৃদ্ধি পেলেও ডেবিট থাকবে, জাস্ট হ্রাস পেলে তার উল্টো হয়ে যাবে। সেম ব্যাপারটা এই আদমের ক্ষেত্রেও দেখো, আদমকে আমি ক্রেডিট বলছি, বৃদ্ধি পেলেও সে ক্রেডিটই থাকবে। সরি, এখানে একটু মিস হয়ে গেছে। বৃদ্ধি পেলেও সে ক্রেডিটই থাকবে, জাস্ট হ্রাস পেলে ডেবিট হয়ে যাবে। মানে হচ্ছে যেটা যেটা সেটা বাড়লেও সেটাই থাকবে, জাস্ট যখন হ্রাস পাবে তখন তার উল্টো হয়ে যাবে। ব্যাপারটা এখানে দেখতে পারতেছ। আদম নর্মালি ক্রেডিট, এখানে বৃদ্ধি পেলেও ক্রেডিটই হবে, জাস্ট হ্রাস পেলে কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। সেম এখানে দায়, দায় নর্মালি ক্রেডিট, বৃদ্ধি পেলেও ক্রেডিট, হ্রাস পেলে কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে ক্রেডিট হওয়ার কথা আর এখানে ডেবিট হওয়ার কথা, তোমরা একটু ঠিক করে নিও, এখানে হবে ক্রেডিট। আচ্ছা দেখো, এটার আলোকে এখন আমি তোমাদেরকে বেশ কিছু লেনদেনের জাবেদা করাবো। আচ্ছা, আরেকটা কথা মনে করাই দিই, যে আমরা যখন জাবেদা করতে যাব প্রথমে আমাদেরকে হিসাবের শ্রেণী জানতে হবে। কি জানতে হবে? হিসাবের শ্রেণী। কোনটা সম্পদ, কোনটা খরচ, কোনটা আয়, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, যেটা আমি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম। যাদের সমস্যা এখনো ফেস করতেছো তারা গত ক্লাস থেকে ভিডিওটা আরেকবার দেখে আসো। ঠিক আছে, চলো তাহলে আমরা এখানে জাবেদাগুলোতে চলে যাই। দেখো, প্রথম লেনদেনটা হচ্ছে নগদে পণ্য ক্রয়, পরেরটা হচ্ছে নগদে পণ্য বিক্রয়, তারপর হচ্ছে বাকিতে পণ্য ক্রয়, তারপর হচ্ছে বাকিতে পণ্য বিক্রয়। এগুলোর একটু আমি জাবেদা দেখাই তোমাদেরকে। নগদে পণ্য ক্রয়, এরপর হচ্ছে নগদে পণ্য বিক্রয়। আচ্ছা, আমি আবার এগুলো একটু এখানে লিখে নিলাম। দেখো, এখন তোমাকে আমি এই দুইটা জাবেদা করতে বলছি। কি করতে বলছি? জাবেদা। জাবেদা যখন করতে যাবা তুমি এখানে দুইটা পক্ষ পাবা, একটা হচ্ছে ক্রয় হিসাব, একটা হচ্ছে নগদান হিসাব। সেম ব্যাপারটা এখানেও ঘটবে, এখানেও তুমি দুইটা পক্ষ পাবা, একটা হচ্ছে নগদান হিসাব, একটা হচ্ছে বিক্রয় হিসাব। এখন একটু খেয়াল করো, তোমাকে যে কাজটা করতে হবে, জাবেদা মানে কি বলছিলাম, ডেবিট ক্রেডিট নির্ণয় করা। কি নির্ণয় করা? ডেবিট ক্রেডিট। এখন দেখো, এখানে ক্রয় হিসাব লিখলাম, নগদান হিসাব লিখলাম, এখানে লিখলাম নগদান হিসাব, এখানে বিক্রয় হিসাব। এখন কোনটা ডেবিট কোনটা ক্রেডিট? যদি আমি প্রথমটার আলোকে বলি, এখানে নগদে পণ্য ক্রয় বলছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। এখন ক্রয় কেন ডেবিট, নগদান ক্রেডিট, এটা আমি কেমনে বের করবো? সেটার জন্য আমাকে প্রথম কাজ যেটা করতে হবে, হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? হিসাবের শ্রেণী। ধরো এই ক্রয় হিসাব, ক্রয় ক্রয় হিসাবটা এখানে কোথায় পড়ছে? এই পাঁচটার মধ্যে আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব কোথায় পড়ছে? যেটা আমি গত ক্লাসে একটা লিস্টের মাধ্যমে দেখাইছিলাম। ক্রয় কোথায় পড়ে, বিক্রয় কোথায় পড়ে, মালিকানা সত্ত্ব কোথায় পড়ে, প্রাপ্য হিসাব কোথায় পড়ে, প্রদেয় হিসাব কোথায় পড়ে। তাই আমি এখন আবার বলতেছি, দেখো, ক্রয় ক্রয় করলে টাকা চলে যায়, ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়ে যায়, টাকা চলে যায়, তাহলে ক্রয় মানে ব্যয়। ক্রয় মানে কি? ব্যয়। এখন এই ব্যয় ডেবিট নাকি ক্রেডিট? ব্যয়টা কি ডেবিট নাকি ক্রেডিট সেটা এখানে ছন্দের মাধ্যমে দেখেছি। শখ, সম্পদ আর খরচ সবসময় ডেবিট, সম্পদ আর খরচ সবসময় ডেবিট, বৃদ্ধি পেলেও ডেবিটই হবে, বৃদ্ধি পেলেও কি হবে, ডেবিটই হবে। এখন এখানে ক্রয় করার কারণে আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে না, তাই ক্রয় হিসাব ডেবিট। তারপর হচ্ছে নগদ। এখন জানতে হবে নগদের শ্রেণী কোনটা। নগদ এখানে কোথায় পড়ছে? আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব কোথায় পড়ছে? খেয়াল করো, এই
নগদ ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, নগদ ব্যবসা প্রতিষ্ঠানের কি সম্পদ। তো সম্পদকে আমি কি বলছি, সম্পদের নাম হচ্ছে ডেবিট। সম্পদ আর খরচের নাম সবসময় ডেবিট থাকবে, বাড়লেও ডেবিটই হবে, কিন্তু হ্রাস পেলে ক্রেডিট হয়ে যাবে। এখন স্যার আপনি তো এইমাত্র বললেন যে নগদ ডেবিট হয়, কিন্তু নগদান হিসাব এখানে ক্রেডিট কেন হয়েছে? তার কারণ হচ্ছে আমরা যখন পণ্যটা ক্রয় করছি আমার নগদ টাকা চলে গেছে, নগদ টাকা কি হয়েছে, চলে গেছে। তো আমি বলছিলাম নগদ মানে সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট, হ্রাস পেলে কি হবে, ক্রেডিট হবে। এখানে নগদ টাকা হ্রাস পাইছে মানে সম্পদ হ্রাস পাইছে, তাই এটা ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। তারপর হচ্ছে নগদে পণ্য বিক্রয়, এই দুইটা আসলে তোমরা বুঝছো। এবার হচ্ছে এখানে যে নগদে পণ্য বিক্রয়, এখন এখানেও দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে নগদান হিসাব, একটা হচ্ছে বিক্রয় হিসাব। তো ডেবিট ক্রেডিট করার জন্য আমি সর্বপ্রথম বলছি যে দুইটা পক্ষ থাকবে ওই দুইটা পক্ষের হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? হিসাবের শ্রেণী। ধরো প্রথম হচ্ছে নগদান। এখন নগদান এই আবার আয় ব্যয় সম্পদ দায় মালিকানা সত্ত্ব কোথায় পড়ছে? নগদান পড়ছে সম্পদে। নগদ সবসময় ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ। এবার এবার আমাকে যেতে হবে এটা বৃদ্ধি হয়েছে নাকি হ্রাস পাইছে। তাহলে সম্পদ সবসময় ডেবিটই হয়, সম্পদ যেহেতু ডেবিটই হয়, এবার আমি একটু চিন্তা করি তো পণ্য বিক্রয় করলে আমার নগদ টাকা আসে নাকি যায়? আমার নগদ টাকা আসে। আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বিক্রয় করি আমার নগদ টাকা আসে। নগদ বৃদ্ধি পাওয়া মানে আমার সম্পদ বৃদ্ধি পাওয়া, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই এখানে নগদান হিসাব ডেবিট। আর বিক্রয়ের শ্রেণী কোনটা? বিক্রয় কোথায় পড়ছে? বিক্রয় হচ্ছে আয় পড়ছে। কোথায় পড়ছে? আয়। তো আয় আমাদের সবসময় ক্রেডিট, মানে আদম সবসময় ক্রেডিটই বলছি আমি। তার মানে বৃদ্ধি পেলেও ক্রেডিট হবে, হ্রাস পেলে কি হয়ে যাবে, এটা ডেবিট হয়ে যাবে। তাহলে বিক্রয়ের মাধ্যমে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে না, তাহলে আয় বৃদ্ধি পেলে স্যার কি বলছি আমি, ক্রেডিট বলছি, তাই বিক্রয় হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? তোমাদের এই এই অংশটা দিয়ে হিসাব বিজ্ঞানে আমি আজকে 27টা জাবেদা প্র্যাকটিস করাবো। এই হিসাব বিজ্ঞানে যত লেনদেন আছে সবগুলো এই অংশের মাধ্যমেই হবে, এটার মাধ্যমে জাবেদা হবে। এর বাইরে তোমার জাবেদা করার কিচ্ছু মনে রাখার দরকার নেই। যারা এই অংশটা বুঝবা ভালো করে তারা এই প্রত্যেকটা জাবেদা নিজে নিজেই করতে পারবা। আসো 3 নাম্বার, 3 নাম্বার লেনদেনটা আমরা একটু আনি। 3 নাম্বার লেনদেন হচ্ছে বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয় 7,000 টাকা। 4 নাম্বার হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় 8,000 টাকা। 5 নাম্বার হচ্ছে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত 7,000। 6 নাম্বার হচ্ছে বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত 8,000 টাকা। এই 4টা জাবেদা আমরা একসাথে শিখবো। কিভাবে শিখবো এগুলো? এটার মাধ্যমে শিখতে পারো। আমি তোমাদেরকে একটা টেকনিক দিচ্ছি। বাকির জাবেদা যখন বলবে তখন একজন মহিলার নাম মাথায় রাখবা, সেটা হচ্ছে কৃপা দেবী। কৃপা দেবী। আবার বলতেছি, যখন এই বাকির সংশ্লিষ্ট পণ্য ক্রয় বিক্রয় লেনদেন আর দেখবা তখন একজন মহিলার নাম মাথায় আনবা, সেটা হচ্ছে এই কৃপা আর দেবী। কৃপা দেবী। এখন দেখো তুমি বলতে পারো যে এটার মাধ্যমে আমি জাবেদা করবো, আমি কি এটার মাধ্যমে করতে পারবো না? আপনি তো বলছেন সব জাবেদা এটার মাধ্যমে হবে। হ্যাঁ, হিসাবের শ্রেণীর মাধ্যমে জাবেদা হবে। আবার এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক, মুখস্থ টেকনিক তোমাদেরকে শিখাচ্ছি। দেখো, ক্রয় মানে ক্রয়, পা মানে পাওনাদার, দেয় মানে দেনাদার, বি মানে বিক্রয়। এখন দেখো এখানে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কৃপা, একটা হচ্ছে দেবী। একটা হচ্ছে কৃপা, একটা হচ্ছে কি দেবী। এখন দেখো আমি ক্রয়ের সাথে পাওনাদারকে কেন লিখলাম, একটু কনসেপ্ট আমি বুঝে বলি। পাওনাদার মানে হচ্ছে আমার থেকে কেউ টাকা পাবে। আমি যখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে ধরো গতকাল আমি 10,000 টাকার মাল আনলাম, বাকিতে আনলাম। যখন আমি বাকিতে পণ্য ক্রয় করছি তখনই আমার পাওনাদার ক্রিয়েট হয়েছে।
আমরা যখন বাকিতে পণ্য ক্রয় করি তখনই আমাদের কি হয়, দায় সৃষ্টি হয়, মানে পাওনাদার ক্রিয়েট হয়। আর আমি যখন বাকিতে পণ্য বিক্রয় করব, আমি একজনের কাছে বিক্রি করছি 10,000 টাকার মাল, তখন আমাদের দেনাদার সৃষ্টি হয়। দেনাদার আমাদের সম্পদ, কারণ আমি বিক্রি করছি, আমি ওর থেকে টাকা পাই, ও আমার সম্পদ। আর পাওনাদার হচ্ছে আমার থেকে টাকা পায়। তাই ক্রয়ের সাথে সবসময় পাওনাদারের সম্পর্ক, দেনাদারের সাথে সবসময় বিক্রয়ের সম্পর্ক। পাওনাদার তখনই ক্রিয়েট হবে যখন বাকিতে পণ্য ক্রয় করব, দেনাদার তখনই ক্রিয়েট হবে যখন আমরা বাকিতে পণ্য বিক্রি করব। তাই আমাদেরকে যখন বাকিতে পণ্য ক্রয় বলবে, আমি মুখস্থ ক্রপা নিয়ে আসবো, ক্রয় হিসাব ডেবিট, মুখস্থ নিয়ে আসবো, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট। আর আমাকে যখন বাকিতে পণ্য বিক্রি করবে তখন আমি মুখস্থ ডেবি নিয়ে আসবো, দেনাদার ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা যেটা আছে এটা বসাই দিবা, ডেবিটে 7,000, ক্রেডিটে 7,000, 8,000, 8,000। তার মানে বাকির কথা বললে তুমি ক্রপা দেবী মহিলাটার নাম নিয়ে আসবা। তো ক্রপা দেবী নিয়ে আসলে বাকিতে পণ্য ক্রয় বললে ক্রপা, বাকিতে পণ্য বিক্রয় বললে দেবী। কেন বাকিতে পণ্য ক্রয় বললে ক্রপা? কারণ একমাত্র তখনই পাওনাদার ক্রিয়েট হয় যখন বাকিতে পণ্য ক্রয় করি, আর দেনাদার একমাত্র তখনই ক্রিয়েট হয় যখন আমরা বাকিতে পণ্য কি করি, বিক্রয় করি। এখন কোনটা ডেবিট কোনটা ক্রেডিট কেমনে মনে রাখবা? দেখো, ক্রয় যেহেতু আগে আছে আমরা আগে ডেবিট বলি তাই ডেবিট, পাওনাদার যেহেতু পরে আছে আমরা পরে ক্রেডিট বলি তাই ক্রেডিট, দেনাদার যেহেতু আগে আছে তাই আমরা বলার সময় আগে ডেবিট বলি, দেনাদার ডেবিট, বিক্রয় যেহেতু পরে আছে বিক্রয় ক্রেডিট। এখন এটা আমি মুখস্থ পদ্ধতিতে তোমাদেরকে শিখেছি, এই দুইটা জাবেদা তোমরা চাইলে হিসাবের শ্রেণীর মাধ্যমে মনে রাখতে পারো। সেটা কেমনে একটু দেখো। বাকিতে পণ্য ক্রয় করলে কে কে আসে বলছিলাম? ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব। এখন ক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় হয়, কি হয়? ব্যয়। আমরা বলছিলাম জাবেদা করার সময় প্রথমে হিসাবের শ্রেণী চিন্তা করতে হবে, তাহলে এটা ব্যয়ে পড়ছে। তো ক্রয় করার কারণে আমাদের ব্যয় বাড়ছে না, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়, তাই ক্রয় হিসাব ডেবিট। আর পাওনাদার মানে আমি দায়বদ্ধ, আমার থেকে কেউ টাকা পায়, তো দায় হচ্ছে নর্মালি ক্রেডিট। তো আমি বাকিতে পণ্য ক্রয় করার কারণে আমার দায় বৃদ্ধি পাইছে, দায় যেহেতু বৃদ্ধি পাইছে তাই পাওনাদার কি আছে? ক্রেডিট হিসাবে আছে। বাকিতে পণ্য বিক্রয় করলে আমার দেনাদার মানে সম্পদ বাড়ছে, কারণ টাকাটা আমি এখনো পাইনি, ও আমার সম্পদ, তাহলে সম্পদ বাড়লে ডেবিট, এই সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই দেনাদার ডেবিট। তারপর বিক্রয় করছে, আমার আয় বৃদ্ধি পেয়েছে, তাহলে আয় আদম ক্রেডিট, আদম সবসময় ক্রেডিট, বৃদ্ধি পেল ক্রেডিট, তাই বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আসো এই দুইটার আলোকে, মানে এই বলছিলাম এই মহিলার নাম দিয়ে তোমাকে আমি 4টা জাবেদা শিখাবো, 2টা শিখেছি, আরো 2টা শিখেছি। দেখো বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত 7,000 টাকা, মানে হচ্ছে আমি ক্রয় করছিলাম, আমি এটা ফেরত পাঠিয়েছি, মানে ক্রয় ফেরত, ক্রয়কৃত মাল আমি ফেরত পাঠাইছি, তাহলে ক্রয় ফেরত। তাহলে ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় হচ্ছে ব্যয়ে পড়ছিল, আর আমি গত ক্লাসে বলছিলাম ক্রয়ের হিসাবে শ্রেণী হচ্ছে ব্যয়, আর ক্রয় ফেরতের হিসাবে শ্রেণী হচ্ছে বিপরীত ব্যয়। তাহলে ক্রয় যদি ডেবিট হয় তার বিপরীতকে ক্রেডিট, ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ফেরত হবে ক্রেডিট। এখানে ক্রয় ফেরত হবে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ক্রয় ফেরত ক্রেডিট। আর তাহলে আরেকটা পক্ষ কি হবে স্যার? এই ক্রয়ের সাথে কার সম্পর্ক? বাকির কথা বললে ক্রয়ের সাথে কার সম্পর্ক বুঝলাম? পাওনাদার। তাহলে পাওনাদার এখানে ক্রেডিট আছে না, কিন্তু পাওনাদার এখানে ডেবিট হয়ে যাবে, পাওনাদার হিসাব ডেবিট। আচ্ছা, এই পাওনাদার ডেবিট হওয়ার কারণটা আমি একটু আপনাদেরকে বলি। তার কারণ হচ্ছে দেখেন, পাওনাদার মানে নর্মালি দায়, তাহলে দায় হচ্ছে নর্মালি ক্রেডিট, বাড়লেও ক্রেডিট, কিন্তু যখন হ্রাস পাবে তখন ডেবিট হয়ে যাবে। এখন এখানে হ্রাস কেমনে পাইছে একটু আমি ভেঙে বলি। আমি একজন থেকে 10,000 টাকার মাল কিনছিলাম বাকিতে, তখন আমি ওর কাছে 10,000 টাকার জন্য দায়বদ্ধ, তো ওকে আমি 5,000 টাকার মাল ফেরত পাঠিয়ে দিছি। এখন আমি যখন ওকে 5,000 টাকার মাল ফেরত পাঠিয়ে দিছি, আমি কি ওর কাছে 10,000 টাকার জন্য দায়বদ্ধ আছি? আমার দায় কমে গেছে না? তো আমি কি পড়াইছি? দায় বাড়লে ক্রেডিট, কমলে কি ডেবিট, তাই পাওনাদার এখন কমে গেছে, তাই পাওনাদার কি হয়ে গেছে? এখানে ডেবিট হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন সেখানে 3টে জাবেদা গেছে, আরেকটা জাবেদা ছিল, এটা আমি উপরে লিখতেছি। বাকিতে ক্রয়ের জাবেদা পড়েছি তোমাদেরকে, এখন বাকিতে বিক্রয়ের জাবেদাটা পড়াই। বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত 8,000। সেম একই কাজ করব। বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে আমি বিক্রয়কৃত মাল ফেরত পাইছি, আমার কাছে ফেরত পাইছি,
বিক্রয় হচ্ছে আয়, বিক্রয় ফেরত হচ্ছে বিপরীত আয়। তাহলে বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় ফেরত কি হবে? ডেবিট। বিক্রয় ফেরত ডেবিট। আর বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদারের। সবসময় বাকির কথা বললে কার সম্পর্ক? দেনাদারের। দেনাদার এখানে ডেবিট আছে, দেনাদার এখানে ক্রেডিট হয়ে যাবে। হিসাব ক্রেডিট। এখন দেখো সেম কাহিনী এখানে, দেনাদার কেন ক্রেডিট স্যার? আপনি তো বলছেন দেনাদার তো সম্পদ, তাহলে সম্পদ তো ডেবিট হয়, বাড়লে না ডেবিট হয়, কিন্তু এখানে হ্রাস পাইছে। হ্রাস কেমনে পাইছে? আমি একজনের কাছে 10,000 টাকার মাল বাকিতে বিক্রি করছিলাম, তো বাকিতে বিক্রি করার পরে কি হলো, ও আমাকে 5,000 টাকার মাল ফেরত পাঠিয়ে দিল। তো ওর কাছে কি আমি এখন আর 10,000 টাকা পাই? ওর কাছে আমি 5,000 টাকা কম পাই না? আমার সম্পদ কমে গেছে না? সম্পদ বাড়লে ডেবিট, হ্রাস পেলে কি হবে? ক্রেডিট। তাই দেনাদার এখানে কি হয়ে গেছে? ক্রেডিট। আশা করি তোমরা এই জাবেদাগুলা বুঝতে পারছো, যে 6টা জাবেদা আমি তোমাদেরকে বুঝেছি। আমরা আরো অনেকগুলো জাবেদা এখন শিখবো, সবগুলা এটার মাধ্যমে শিখবো, সবগুলো এটার মাধ্যমে। 6 7 নম্বরটা দেখো, 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তারপর হচ্ছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 10,000, ব্যাংক সুদ মঞ্জুর করলো 1,000। একটু খেয়াল করো, এই 4টা জাবেদা আমরা একটু পড়বো। 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখন ব্যবসা যে টাকা নিয়ে শুরু করি সেটাকে আমি বলছিলাম মূলধন। কি বলছিলাম? মূলধন। তাহলে এখানে একটা পক্ষ আসবে মূলধন, মূলধন হিসাব। সেম আরেকটা কথা বলছিলাম, যেহেতু আমি 2 লক্ষ টাকা মানে নগদ টাকা, আসবে নগদান হিসাব। তাহলে আমি পক্ষ 2টা পাইছি। তাহলে জাবেদা করার সময় প্রথম কাজ হচ্ছে হিসাবের শ্রেণী নির্ণয় করা। নগদান কোথায় পড়ছে? সম্পদে পড়ছে। এবার চিন্তা করতে হবে এটা কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পাইছে। একটু চিন্তা করি, 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করার কারণে আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। নগদ টাকা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। এখন নগদ টাকা যখন বৃদ্ধি পাবে মানে সম্পদ বৃদ্ধি, তাহলে ডেবিট। বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। তাই নগদান হিসাব ডেবিট, 2 লাখ টাকা। তারপর এটা আমার মূলধন, আমার মূলধনও বাড়ছে। তাহলে আদম মানে মালিকানা সত্ত্ব, মূলধন কোথায় পড়ছে? মালিকানা সত্ত্বে। তো আদম সবসময় ক্রেডিট, বৃদ্ধি পেলেও ক্রেডিট। এখানে মূলধন বৃদ্ধি পাইছে না, তাই মূলধন হিসাব ক্রেডিট। তাহলে একটা মজার জিনিস দেখছো, তুমি যখনই জাবেদা করার জন্য প্রথমে তোমাকে এই ডেবিট ক্রেডিটটা নির্ণয় করার জন্য প্রথম কাজ কি করতে হবে? হিসাব কয় প্রকার এটা জানতে হবে, হিসাবের শ্রেণী জানতে হবে, কোনটা কোথায় পড়ছে। তারপর তোমাকে এরকম একটা ছন্দটা মনে রাখতে হবে, সহকার আদমের ছন্দটা। এই যেমন আমি দেখতেছো না, প্রত্যেকটা আমি যখন জাবেদা করতে যাচ্ছি প্রথমে কি করতেছি? 2টা পক্ষ বের করতেছি। 2টা পক্ষ বের করার পর এই 2টা পক্ষের হিসাবের শ্রেণী নির্ণয় করতেছি। শ্রেণী নির্ণয় করার পর এটা কি বৃদ্ধি পেয়েছে নাকি এটা হ্রাস পাইছে সেটা চিন্তা করে আমি এখানে ডেবিট ক্রেডিট বসা দিচ্ছি। তোমরা এভাবে প্র্যাকটিস করলে আশা করি অনেকগুলো জাবেদা নিজে নিজে বাসায় করতে পারবে। তারপরে আসো, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। ব্যাংক থেকে কি নেওয়া হলো? ঋণ। আর দেখো এই 2টা একসাথে পড়াই, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো আর নগদে ঋণ নেওয়া হলো। একটা জিনিস খেয়াল করো, ব্যাংক থেকে ঋণ নিবে যখন বলবে তখন এখানে ব্যাংকের পক্ষটা আসবে। কিরকম হবে জাবেদা দেখো, ব্যাংক থেকে ঋণ নিলে প্রথম কথা ঋণের টাকাটা তো আমাদেরকে নগদ টাকা দেয় না, ওরা ওরা আমাদের অ্যাকাউন্টে জমা দেয়, মানে আমার ব্যাংকে টাকা বাড়ে। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট কেন হলো? ব্যাংকের হিসাবের শ্রেণী হচ্ছে সম্পদ। ব্যাংকের হিসাবের শ্রেণী কি? সম্পদ। তো লোন নেয় আমার ব্যাংকে টাকা বাড়ছে, সম্পদ বাড়ছে, তাই ব্যাংক হিসাব ডেবিট। আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট,
ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। ব্যাংক ঋণ কেন ক্রেডিট হলো? ব্যাংক ঋণ ক্রেডিট কারণ এই ব্যাংক ঋণটা আমার দায়, তো দায় বাড়লে কি বলছিলাম স্যার, দায় বাড়লে ক্রেডিট। এবার আসো নগদ ঋণ। এখন দেখো, যখন শুধু ঋণ বা নগদ ঋণ বলবে তখন ব্যাংকে আনবা না, ব্যাংকের কাজ আসবে না, কারণ এখানে কি তোমাকে ব্যাংকের কথা বলছে, বলে নাই। তাহলে যদি শুধু ঋণ বলে সেটাকে নগদ ঋণ ধরে নিবা। কি ঋণ ধরে নিবা? নগদ ঋণ। এখন এখানে তো বলেই দিছে নগদ ঋণ নেওয়া হলো 1000 টাকা, তাহলে ঋণ নিলে প্রথমে আমার নগদ টাকা করছে, নগদান ডেবিট, কারণ নগদ হচ্ছে সম্পদ, নগদান ডেবিট। আর ঋণ হিসাব ক্রেডিট, ঋণ হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। এখানে ব্যাংক কেন লিখি নাই? কারণ এখানে ব্যাংকের কথা বলেনি। আচ্ছা, ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক কি করছে? ব্যাংক, হ্যাঁ ব্যাংক কি মঞ্জুর করছে? সুদ মঞ্জুর করছে। আচ্ছা, ব্যাংক সুদ মঞ্জুর আর ব্যাংক সুদ ধার্য পার্থক্য আছে। যখন ব্যাংক সুদ ধার্য বলবে সেটা আমাদের ব্যয়, আর ব্যাংক সুদ মঞ্জুর যখন বলবে সেটা আমাদের আয়। তাহলে আমার ইনকাম হয়েছে, মানে আমি টাকা রাখছিলাম, ব্যাংক থেকে সুদ পাইছি। এখন ইনকামটা কি ব্যাংক আমাকে হাতে দিবে নাকি আমার অ্যাকাউন্টে যোগ করে দিবে? আমার অ্যাকাউন্টে যোগ করে দিবে। আমার অ্যাকাউন্টে যোগ করলে ব্যাংকে টাকা বাড়িয়ে যায়, ব্যাংকে টাকা বাড়া মানে আমার সম্পদ বাড়া, সম্পদ বাড়লে ব্যাংক হিসাব ডেবিট। আর ব্যাংক সুদ আমাদের আয় না, আয়ের নাম কি? ক্রেডিট। ব্যাংক সুদ হিসাব হিসাব ক্রেডিট। ব্যাংক সুদ কেন ক্রেডিট হয়েছে? কারণ এটা আয়, আয় বাড়লে ক্রেডিট। আশা করি তোমরা সবাই এই 4টা জাবেদা বুঝতে পারছো। ঠিক আছে, আমরা আরো জাবেদা আছে আমাদের, এগুলো সবগুলো প্র্যাকটিস করি। আসো। দেনাদার 1000 টাকা আদায়যোগ্য নয়, উপভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি। দেনাদার 1000 টাকা আদায়যোগ্য নয়, আসো এই 4টা জাবেদা এখন আমরা আবার পড়ি। প্রথমে হচ্ছে দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়, দেনাদারের 1000 টাকা কি নয়? আদায়যোগ্য নয়। আচ্ছা, আমি গত ক্লাসে পড়াইছিলাম তোমাদেরকে দেনাদারের যে টাকাটা আমরা পাবো না সেটা হচ্ছে কুরিন। সেটা কি? কুরিন। তাহলে এখানে আমরা কি দিয়ে লিখবো? এটাকে কুরিন দিয়ে লিখবো। কুরিন মানে আমি আমার বন্ধু আমার থেকে 1000 টাকা নিয়েছিল, সে আমাকে দেওয়ার সময় 500 টাকা দিছে, বলতে স্যার 500 টাকা আমি পাবো না। তাহলে এটা আমার মানে খারাপ ঋণ, ওর থেকে টাকাটা পাবো না, এটা আমার ব্যয়, তো কুরিন হয় ডেবিট। এখানে কুরিন হিসাব হিসাব ডেবিট। আর দেনাদার থেকে যখন আমি টাকা পেয়েছিলাম সে আমার সম্পদ ছিল, তাই দেনাদার ডেবিট ছিল। এখন ওর থেকে তো টাকাটা পাবো না, আমার সম্পদ কমে গেছে না, দেনাদার কমে গেছে না, তাই দেনাদার এখানে এখন কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। হিসাব ক্রেডিট। তারপর উপভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এই দুইটা একসাথে বলে দিচ্ছি তোমাদেরকে। উপভাড়া আর কমিশন দুটোটাই আমাদের আয়, দুটোটা আমাদের কি? আয়। তো এরা পাওয়াতে আমার নগদ টাকা বাড়ছে, নগদ টাকা কি হয়েছে? বাড়ছে, তাই নগদান হিসাব ডেবিট। কারণ নগদ হচ্ছে সম্পদ, সম্পদ যখন বাড়ে তখন ডেবিট হয়। নগদান হিসাব ডেবিট 8000 টাকা। আর উপভাড়া আমাদের আয় বলছি না, উপভাড়া
আয় যেহেতু আয় হয় ক্রেডিট, তাই উপভাড়া হিসাব ক্রেডিট 8,000। সেম কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি জমাতে কি হবে? কমিশন পাওয়া আমার নগদ টাকা বাড়ছে, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর কমিশন আমাদের আয়, আয় হচ্ছে ক্রেডিট, আয় বৃদ্ধি পেলেও ক্রেডিট হয়। তাহলে সবগুলোর হিসাবের শ্রেণী যখন জানতেছো তুমি ইজিলি বলে দিতে পারতেছো ব্যয় ডেবিট, আয় ক্রেডিট, যখন এটাকে হিসাবের শ্রেণীতে ফেলাইতে পারতেছো। হিসাবের শ্রেণী মাসবি, আবার বলতেছি মনোযোগ দিয়ে পড়বা। আচ্ছা, বেতন বা ভাড়া প্রদান, বেতন ভাড়া এই দুইটা প্রতিষ্ঠানের বেশিরভাগ সময় ব্যয়ই হয়, যতক্ষণ না বেতন প্রাপ্তি বা ভাড়া প্রাপ্তি বলতেছে। নর্মালি তুমি যখন বেতন ভাড়া দেখবা তখন এটাকে ব্যয়ই ধরবা প্রতিষ্ঠানের, যেটা আমরা প্রতিষ্ঠানের ম্যাথ করতেছি হিসাব বিজ্ঞান। তাহলে বেতন বা ভাড়া প্রদান, তাহলে বেতন বা ভাড়া যেহেতু ব্যয় তাই এটা ডেবিট, বেতন বা ভাড়া হিসাব ডেবিট। আর এই টাকা দেওয়া তো আমার নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব। এখন নগদ তো সম্পদ, ডেবিট হওয়ার কথা না, কিন্তু চলে গেছে না, হ্রাস পেলে ক্রেডিট হয়, তাই নগদান হিসাব ক্রেডিট। আশা করি তোমরা সবাই এই চারটা যাবে দাও বুঝতে পারছো। আমরা এবার পরবর্তী জাবেদা গুলো যাই। আমি তোমাদেরকে এখন বাট্টার জাবেদা পড়াবো একসাথে, চারটা জাবেদা একসাথে পড়বো। 5% বাট্টায় পণ্য ক্রয় 8,000, 5% বাট্টায় পণ্য বিক্রয় 7,000, দেনাদার করিম থেকে প্রাপ্ত 8,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 7,500 টাকা পাওয়া গেল, টাকা পাওয়া গেল। এটা পড়ার আগে আমি তোমাদেরকে একটা পিডিএফ থেকে একটা পড়াই আসি, সেটা হচ্ছে নগদ বাট্টা ও কারবারি বাট্টা। একটু এটা খেয়াল করো, নগদ বাট্টা এবং কারবারি বাট্টা। নগদ বাট্টা কাকে বলে, কারবারি বাট্টা কাকে বলে? কারবারি বাট্টা মানে হচ্ছে ব্যবসায়িক বাট্টা, কারবার ব্যবসা। পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে বাট্টা দেওয়া হয় তাকে আমরা কারবারি বাট্টা বলি। আর নগদ বাট্টা হচ্ছে লেনদেন নিষ্পত্তিতে যে বাট্টা দেওয়া হয় তাকে নগদ বাট্টা বলা হয়। তুমি কেমনে বুঝবা কোনটা কারবারি বাট্টা? যখন তোমাকে বেশিরভাগ সময় প্রশ্ন এরকম বলবে 5% বাট্টায় পণ্য ক্রয়, 5% বাট্টায় পণ্য বিক্রয়, এগুলো হচ্ছে কারবারি বাট্টা। কারণ সংজ্ঞায় তোমাকে কি বলছি, পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে বাট্টা দেওয়া হয় তাকে কি বলা হয়, কারবারি বাট্টা। এরপর আসো নগদ বাট্টা কি বলছি, লেনদেন নিষ্পত্তিতে যে বাট্টা। আচ্ছা, এই এই নগদ বাট্টার লেনদেন গুলোতে সবসময় তুমি একটা নিষ্পত্তি ওয়ার্ড পাবা, এটা দেখলে বুঝবা যে এখানে কি বাট্টা আছে, নগদ বাট্টা আছে। যেমন দেখো, রহিম থেকে প্রাপ্ত 8,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 7,500 টাকা পাওয়া গেল। এখন দেখো, এই রহিম থেকে টাকা পাইতাম 8,000, রহিমকে 7,500 টাকা দিছে, তার মানে ওকে আমি 500 টাকা ছাড় দিছি। ওকে আমি কত টাকা ছাড় দিছি? 500 টাকা। এখন এটা কি কারবারি বাট্টা নাকি নগদ বাট্টা তুমি কেমনে বুঝবা? কারণ এখানে বললাম নিষ্পত্তি ওয়ার্ডটা থাকবে, তারপর লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে এখানে কি পণ্য ক্রয় বিক্রয়ের কথা বলছে? যদি পণ্য ক্রয় বিক্রয়ের কোনো কথা বলতো তাহলে এটা আমি কারবারি বাট্টা ধরতাম, কিন্তু এটা এখন আমার কি, নগদ বাট্টা। এখন এই নগদ বাট্টা আর কারবারি বাট্টার মধ্যে পার্থক্য কি? নগদ বাট্টা আর কারবারি বাট্টার মধ্যে পার্থক্য হচ্ছে জাবেদা করার সময় নগদ বাট্টার ক্ষেত্রে 3টা পক্ষ আসবে। কয়টা পক্ষ আসবে? 3টা পক্ষ। দেখো, এখানে আলাদা করে বাট্টার জন্য একটা জাবেদা দিতে হয়েছে, আলাদা করে বাট্টার জন্য জাবেদা দিতে হয়েছে। কিন্তু এখানে এই কারবারি বাট্টার ক্ষেত্রে আমি 2টা পক্ষ আনছি। কয়টা পক্ষ? 2টা পক্ষ। এখানে বাট্টার জন্য কোনো জাবেদা দিতে হয়নি, কারণ হচ্ছে নগদ বাট্টা জাবেদায় আসে, কারবারি বাট্টা জাবেদায় আসে না। এখন তারই আলোকে আমি এখানে চলে যাই। দেখো, 5% বাট্টায় পণ্য ক্রয়, ক্রয়ের কথা বলছে না, তার মানে হচ্ছে কারবারি বাট্টা। কি বাট্টা? কারবারি বাট্টা। কারবারি বাট্টা জাবেদায় আসবে না, মানে এটার ক্ষেত্রে জাবেদা 2টা পক্ষ দেখাইলে হবে। এরকম দেখো, ক্রয় আমাদের ব্যয়, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। আর নগদ টাকা চলে গেছে না আমার, নগদান হিসাব ক্রেডিট। এটার ক্ষেত্রে তোমাকে একটা কাজ করতে হবে, এই এখানে যে 5% বাট্টা দিয়েছে, বাট্টার টাকাটা বাদ দিয়ে লিখতে হবে। 8,000 টাকার 5% হচ্ছে 400 টাকা, তোমাকে 7,600 টাকা দেখাইলে হবে।
ওই 400 টাকা যে বাট্টার টাকা সেটার জন্য কোনো জাবেদা দেখাইতে হবে না, কারণ এটা কারবারি বাট্টা। কারবারি বাট্টা জাবেদায় আসে না, টাকা মাইনাস করে বসাই দিলে হয়। সেম কাজটা এখানেও করবো। 5% বাট্টায় পণ্য বিক্রি করাতে আমার নগদ টাকা বাড়ছে, নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। আমার আয় বাড়ছে, বিক্রয় হিসাব কি ক্রেডিট। 7,000 টাকা 5% হচ্ছে 350 টাকা, 6,650 টাকা, 6,650। এখানে আমি ওই 350 টাকা বাট্টা যেটা, সেটার জন্য কোনো জাবেদা দিই নেই, কারণ এটা কারবারি বাট্টা। ক্লিয়ার? জাস্ট আমি মাইনাস করে টাকাটা বসে দিলে হচ্ছে। কিন্তু এবার যদি আমি একটু এখানে যাই, আমি যদি একটু এই লেনদেনটা আর এটা দেখি, লেনদেন দেখি, পাওনাদার কর্তৃক পাওনাদারকে 8,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 7,500 প্রদান, 7,500 টাকা প্রদান। এবার এখন একটু জাবেদা করি। প্রথম হচ্ছে দেনাদার করিম থেকে প্রাপ্ত 8,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 7,000 টাকা পাওয়া গেল, আমি পাইছি। দেনাদার থেকে আমরা টাকা পাবো, স্বাভাবিক, ও আমাকে টাকা পেড করছে। দেনাদার মানে আমি কারো থেকে টাকা পাই, ও থেকে আমি 8,000 পাইতাম, ও আমাকে 7,500 টাকা দিছে, তাহলে ও আমাকে নগদে দিছে 7,500। নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। একটা পক্ষ গেল, কারণ আমার নগদ টাকা বাড়ছে। তারপরে কি, ওর থেকে আমি যখন টাকা পাইতাম, ও আমার দেনাদার ছিল, তখন আমার দেনাদার ডেবিট ছিল, কারণ দেনাদার বাড়ছিল তখন আমি যখন ওর থেকে টাকা পেতাম। কিন্তু এখন ও আমাকে টাকা পেড করে দিয়ে তো আমার দেনাদার কমে গেছে, মানে সম্পদ কমে গেছে, তাই দেনাদার এখানে ক্রেডিট হয়ে যাবে। দেনাদার এখানে কি হয়ে যাবে, দেনাদার হিসাব ক্রেডিট। এখন ওর থেকে আমি নগদে পাইছি 7,500। এখন এখানে বাট্টা দিছি না ওকে আমি, দেখেন ওর থেকে পাইতাম 8,000, ও আমাকে দিছে 7,500। তার মানে টাকা পাইতে গিয়ে আমরা কি করি, বাট্টা দিই। টাকা পাইতে গিয়ে আমরা বাট্টা দিই, যেটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় প্রদত্ত বাট্টা বলি। কি বাট্টা বলি, প্রদত্ত বাট্টা। আমি গত ক্লাসে বলছিলাম প্রাপ্ত মানে আয়, প্রদত্ত মানে ব্যয়। তাহলে প্রদত্ত বাট্টা আমার ব্যয়, এখানে প্রদত্ত বাট্টার জন্য তোমাকে আলাদা করে একটা জাবেদা দিতে হবে। প্রদত্ত বাট্টা ডেবিট 500, আর এই 7,500 আর 500 মিলে ক্রেডিট পাশে 8,000 টাকা লিখতে হবে। খেয়াল করছো, এখানে আমি যখন বাট্টা দিছি তখন এখানে জাবেদা লিখছি, কারণ এটা হচ্ছে লেনদেন নিষ্পত্তির বাট্টা, মানে নগদ বাট্টা। নগদ বাট্টা জাবেদায় আসে, নগদ বাট্টা দেখাইতে হবে। কিন্তু কারবারি বাট্টাতে বাট্টার জন্য কোনো আলাদা হিসাব দেখাইতে হয়নি, আমরা জাস্ট মাইনাস করে বসাই দিছি। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। এখানে এই জাবেদাটা আরেকবার রিপিট করতেছি। নগদের থেকে আমি 7,500 পাইছি, এবং এই টাকাটা পাইতে গিয়ে ওকে আমরা বাট্টা দিছি। টাকা পাইতে গিয়ে আমরা বাট্টা দিই, তাহলে বাট্টা দিছি, প্রদত্ত বাট্টা ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। 7,500 আর 500 মিলে 8,000 লিখলাম, দেনাদার হিসাবে 8,000 লিখলাম। এবার আসলে পরবর্তী জাবেদাটা, পাওনাদারকে 8,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 7,500 টাকা প্রদান করা হলো। পাওনাদারকে 8,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে কত প্রদান করা হলো, 7,500। তাহলে সেম, এটা যদি আমি একটু জাবেদাটা করাই, প্রদান করছি মানে আমার টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট কত টাকা দিছি, 7,500 টাকা। আর ও আমার পাওনাদার ছিল, যখন আমার পাওনাদার ছিল আমার দায় বাড়ছিল, কিন্তু এখন আমার দায় কমে গেছে। দায় কি হয়ে গেছে, কমে গেছে, কারণ ওকে আমি পেড করে দিছি। তাহলে দায় যখন বাড়ে তখন ক্রেডিট হ্রাস পেলে ডেবিট, তাই পাওনাদার এখানে ডেবিট থাকবে। ডেবিট 8,000 8,000ই বসবে। তাহলে আর 500 টাকার হিসাব কই, আর 500 টাকার হিসাব হচ্ছে প্রাপ্ত বাট্টা, হিসাব ক্রেডিট 500। এটাও নগদ বাট্টা হওয়ার কারণে এখানে বাট্টার জন্য আলাদা একটা কি দিতে হয়েছে, জাবেদা দিতে হয়েছে। এখন আসো এখানে প্রাপ্ত বাট্টা কেন লিখলাম, সেটা হচ্ছে মাথায় রাখবা, আমরা যখন কারো থেকে টাকা পাই, ওই টাকাটা আদায় করার জন্য আমরা ওকে বাট্টা দিই। ওইখানে আমি বাট্টা দিছিলাম টাকা আদায় করার জন্য, তাই প্রদত্ত বাট্টা লিখছিলাম। সেম তার বিপরীতে কেউ যখন আমাদের থেকে টাকা পায়, তারা আমাদের থেকে টাকা আদায় করে নেওয়ার জন্য আমাদেরকে বাট্টা দেয়। এখানে আমি পাওনাদারকে টাকা পরিশোধ করতে গেছি, আমাকে বাট্টা দিছে, তাই এটা আমার প্রাপ্ত বাট্টা। আর প্রদত্ত বাট্টা আমার ব্যয়, প্রাপ্ত বাট্টা আমার আয়, তাই প্রদত্ত বাট্টা ডেবিটে বসছে, প্রাপ্ত বাট্টা কোথায় বসছে, ক্রেডিটে বসছে। আশা করি তোমরা সবাই এই জাবেদাগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে বকেয়ার অগ্রিমের কিছু জাবেদা করাই আজকের ক্লাসটা শেষ করব।
আসো আমরা সেটার জন্য একটু পড়ে আসি। দেখো, এই এই ছকটা তোমাদের লাগবে বকেয়া আর অগ্রিমের জন্য। এই ছকটা তোমাদের একটু লাগবে। একটু আমি বুঝাই বলি। আমরা চারটা কনসেপ্ট বুঝবো এখানে। একটা হচ্ছে বকেয়া আয়, একটা হচ্ছে বকেয়া ব্যয়, একটা হচ্ছে অগ্রিম আয়, একটা হচ্ছে অগ্রিম ব্যয় সম্পদ। আচ্ছা, এই বকেয়াকে তোমরা হিসাব বিজ্ঞানে অপরিশোধিত নামেও পাইতে পারো, এই অগ্রিমরে তোমরা হিসাব বিজ্ঞানে অনুপার্জিত নামেও পাইতে পারো। এখন বকেয়া আয় সম্পদ, বকেয়া ব্যয় দায়, অগ্রিম আয় দায়, অগ্রিম ব্যয় সম্পদ, এটাকে আমি মুখস্থ করবো না, আমার বুঝি মনে রাখতে হবে। আচ্ছা, একটু আমি আমাদের কোচিং দিয়ে বুঝাই। ধরো তুমি শিক্ষাঙ্গনে পড়ো, শিক্ষাঙ্গনে 2 মাসের বেতন তুমি দিচ্ছ না, শিক্ষাঙ্গনে 2 মাসের বেতন তুমি দিচ্ছ না। মামুন স্যারের কাছে তুমি তার বকেয়া আয়, কারণ তিনি এই আয়টা এখনো পাইনি, তাহলে তুমি ওনার জন্য সম্পদ, তুমি ওনার জন্য কি সম্পদ, তাই বকেয়া আয় হচ্ছে সম্পদ। তার বিপরীতে এই বকেয়া ব্যয়, এই তাহলে তুমি তোমার দিক থেকে চিন্তা করো, তুমি ব্যয়টা বকেয়া রাখছো, মানে শিক্ষাঙ্গনকে তুমি এখনো বেতনটা দাও নাই, তাহলে শিক্ষাঙ্গনের কাছে তুমি কি দায়বদ্ধ, তাই বকেয়া ব্যয় হচ্ছে দায়। তাহলে বকেয়া আয় যদি সম্পদ হয়, সম্পদ সবসময় ডেবিট হয়, তাহলে বকেয়া আয় ডেবিট হবে। আর বকেয়া ব্যয় যদি দায় হয়, দায় সবসময় ক্রেডিট হয়, তাই বকেয়া ব্যয় কি হবে, ক্রেডিটই হবে। এই বকেয়ার আরেক নাম তোমরা অপরিশোধিত নামে পাইতে পারো। তারপরে এবার আসো অগ্রিম আয় আর অগ্রিম ব্যয়। এটা একটু বলি। মামুন স্যার একটা কোর্স চালু করছে, যে কোর্সটা 3 মাসের কোর্স, 5,000 টাকা। এখন উনি কি করলো, সবার থেকে কোর্সের শুরুতে 5,000 টাকা করে নিয়ে ফেলছে, এটা ওনার অগ্রিম আয়, এটা ওনার কি অগ্রিম আয়। উনি এখনো তোমাদেরকে সেবাটা দিতে পারেনি। এখন উনি যে অগ্রিম আয় করছে, উনি তোমাদের কাছে দায়বদ্ধ না, তাই এই অগ্রিম আয়টা মামুন স্যারের জন্য দায়। কারণ উনি কোর্সটা ওপেন করছে, উনি কি এখনো সেবা দিছে না, উনি টাকাগুলো নিয়ে ফেলছে। যতজন স্টুডেন্ট থেকে নিছে, ওদেরকে যতক্ষণ না সেবা দিতে পারবে ততক্ষণ পর্যন্ত উনি ওদের কাছে কি দায়বদ্ধ। তার বিপরীতে তুমি এটা অগ্রিম ব্যয় করছো না, মানে মামুন স্যারকে 3 মাসের টাকা দিয়ে দিছো না অগ্রিম, তোমার কি এটা এখনো কোনো খরচ হয়েছে, এটা তোমার জন্য সম্পদ। মামুন স্যারের জন্য দায়, তোমার জন্য কি সম্পদ। তাই অগ্রিম আয় দায়, অগ্রিম ব্যয় সম্পদ। আর এই অগ্রিমের আরেক নাম অনুপার্জিত। আশা করি তোমরা বুঝছো। তাহলে অগ্রিম আয় যদি দায় হয়, অগ্রিম আয় সবসময় ক্রেডিট হবে। অগ্রিম ব্যয় যদি সম্পদ হয়, অগ্রিম ব্যয় সবসময় ডেবিট হবে। তোমরা হিসাবের শ্রেণী দিয়ে তোমরা খুব ইজিলি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা মনে রাখতে পারতেছো। এবার আমরা যাই। এখন আমি তোমাদেরকে বকেয়া এবং অগ্রিম, বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয় কি সেটা ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখেছি, সেটা কি ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি। এখন আমি তোমাদেরকে এই জাবেদাগুলো দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং এই জাবেদাগুলো করলেই আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হয়ে যাবে। দেখি আসো। যেমন বকেয়া ভাড়া 8,000 টাকা, বকেয়া ভাড়া 8,000। মামুন স্যার অফিসের ভাড়া দেয় নেই 2 মাসের, তাহলে উনি ওনার জন্য এটা দায়, তাই বকেয়া ভাড়া মানে বকেয়া ব্যয়, বকেয়া ব্যয় আমাদের জন্য সবসময় দায়, তাই বকেয়া ভাড়া ক্রেডিট, কারণ এটা দায়। এটা কি দায়, দায় তাই ক্রেডিট। আর এটা একবার আমাদের জন্য দায়, আবার এটা আমাদের ব্যয়, তাই ভাড়া হিসাব ডেবিট। তোমরা আশা করি এই জাবেদাটা বুঝছো, যে মামুন স্যার বেতন দেয় নেই, মানে সরি ভাড়া দেয়নি, তাই বকেয়া ভাড়া বকেয়া রাখছে, তাই এই বকেয়া ভাড়াটা ওনার জন্য কি দায়, তাই বকেয়া ভাড়া ক্রেডিট। আর ভাড়া এটা ওনার জন্য একবার ব্যয় একবার দায়, যেহেতু ভাড়া ব্যয়, ব্যয় ডেবিট। তারপর হচ্ছে বকেয়া কমিশন 7,000 টাকা। বকেয়া কমিশন কত টাকা, 7,000। কমিশন হচ্ছে প্রতিষ্ঠানের সবসময় আয়, কমিশন প্রতিষ্ঠানের জন্য কি আয়। তাহলে বকেয়া কমিশন, মামুন স্যার কমিশনটা এখনো পায়নি, তাহলে এটা ওনার জন্য সম্পদ, উনি এখনো পায়নি। কারণ আমি একটু আগে পড়েছিলাম যে বকেয়া আয় আমাদের সম্পদ, তাই বকেয়া কমিশন ডেবিট, কারণ এটা সম্পদ। আর একবার এটা সম্পদ, আরেকবার এটা আমাদের আয়, তাহলে যেহেতু আয়, আয় সবসময় ক্রেডিট হয়, তাই কমিশন হিসাব ক্রেডিট। তারপর হচ্ছে অগ্রিম ভাড়া 10,000 টাকা। অগ্রিম ভাড়া, মামুন স্যার তার জমিদারকে অগ্রিম 2 মাসের ভাড়া দিয়ে রাখছে, উনি এখনো থাকে নাই 2 মাস, তাহলে এটা মামুন স্যারের জন্য সম্পদ, মানে অগ্রিম ব্যয় মামুন স্যারের সম্পদ, তাই অগ্রিম ভাড়া ডেবিট। আর নগদ টাকা চলে গেছে না, নগদান ক্রেডিট। তারপরে আসো একটু যদি নিচে যাই, অগ্রিম কমিশন 8,000 টাকা। অগ্রিম কমিশন, অগ্রিম কমিশন কত টাকা, 8,000 টাকা। এবারে আমরা একটু অগ্রিম কমিশনের জাবেদাটা যদি দেখি, নগদান হিসাব ডেবিট, অগ্রিম কমিশন ক্রেডিট। নগদান ডেবিট, অগ্রিম কমিশন ক্রেডিট। কেন নগদান ডেবিট, অগ্রিম কমিশন ক্রেডিট হয়েছে, তার কারণ হচ্ছে এই কমিশনটা আমাদের আয়, তাহলে আমার অগ্রিম আয়, আমি কাজটা করেই নাই কিন্তু তাই কমিশন নিয়ে ফেলছি, তাহলে আমি ওর কাছে কি দায়বদ্ধ, তাই অগ্রিম কমিশন ক্রেডিট। আর নগদ টাকা আসছে নগদান ডেবিট। আশা করি তোমরা এই বকেয়া এবং অগ্রিমের জাবেদাগুলো বুঝতে পারছো, এবং আজকের ক্লাস আমি এই টেকনিক ওয়াইজ যে যে জাবেদাগুলো করাইছি, যেমন প্রত্যেকটা জাবেদা এই অংশটার মধ্যে আবদ্ধ। আমাদেরকে জাবেদা করার জন্য 4টা স্টেপ অনুসরণ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাকে 2টা পক্ষ নির্ণয় করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে এগুলা হিসাবের কোন শ্রেণীতে পড়ছে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। হিসাবের শ্রেণীতে আসার পর আমাদেরকে চিন্তা করতে হবে এটা কি হ্রাস হয়েছে নাকি
বৃদ্ধি পেয়েছে নাকি বৃদ্ধি হয়েছে নাকি হ্রাস পেয়েছে। যখন বৃদ্ধি হ্রাস করবো আমি তো ডেবিট ক্রেডিট এখানে লিখিয়ে দিছি। আর হিসাবের শ্রেণীটা আমরা কোথায় পাবো এটা আমি আরেকবার দেখাই দিচ্ছি, তোমরা খুব ভালো করে এটা পড়ে ফেলবা। এটা হচ্ছে হিসাবের শ্রেণী। হিসাবের শ্রেণী যেমন এখানেই বলে দিছে মূলধন, মালিকানা সত্যতে পড়ছে, কোনটা কোথায় পড়ছে। হিসাব 5 প্রকার, ওই 5 প্রকারের মধ্যে কোনটা কোথায় পড়ছে এখানে সব বলা আছে। তোমরা ভালো করে এটা একটু পড়ে নিবা। আশা করি আজকের ক্লাসে আমি যা যা আলোচনা করার চেষ্টা করছি তোমরা বুঝতে পারছো। পরবর্তী কোনো একটা ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা টপিক নিয়ে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।